গতকাল বিকেলবেলা, গতকাল দুপুরবেলা সঞ্জয়ের একটা লাইভ দেখেছি, সেটা নিয়ে তোমাদের রাত্রেবেলা একটা ভিডিও দিয়েছি আমি। তো সেই লাইভটার দরুন লাইভের কিছু কথা আমার বলা হয়নি, সেটা হচ্ছে আমি মিস করে গেছি। লাস্টের দিকে সঞ্জয় একটা কথা বলেছে যে একবার টাকা চেয়েছে মেনে নিয়েছি, একবার টাকা চেয়েছে মেনে নিয়েছি, ভেবেছি কিছু বলবো না। এই জায়গাটাতে আমার একটু সমস্যা রয়েছে, ঠিক এই জায়গাটাতে আমার একটু সমস্যা রয়েছে। একবার টাকা চেয়েছে, কমিউনিটি পোস্ট দিয়ে টাকা চেয়ে পোস্ট দিয়ে টাকা চেয়েছে, আমি মেনে নিয়েছি, ভেবেছিলাম কিছু বলবো না, চুপ ছিলাম, যা ভুল করে ফেলেছে করে ফেলে। কিন্তু তৃতীয়বার যখন করছে তখন গিয়ে আমার মটকাটা গরম হয়েছে। তো ঠিক এই জায়গাটাতেই আমার সমস্যা। ওয়াইটিতে টাকা চেয়েছে এরকম হচ্ছে বং জয়শ্রী, ওয়াইটিতে টাকা চেয়েছে সীমা, ওয়াইটিতে টাকা চেয়েছে সু, তিনজনই টাকা চেয়েছে। এবং এই তিনজনই টাকা চাওয়ার দরুন যখনই এটা অ্যানাউন্সমেন্ট হলো যে ওরা টাকা চায় বা চাইবে বা চেয়েছে, এমনকি দীপ্তি এবং রিম্পা যখন দাদা আমাদের সীমাদির হাজবেন্ডের সাথে দেখা করতে গেছে এবং সেখানে গিয়ে লাইভ করেছে, ভিডিও করেছে, সেইখানটায় গিয়েও কিন্তু যখন লাইভ শুরু করে দিয়েছে, তুমি কিন্তু এখানে এসে বলেছো ওই অসুস্থ মানুষটাকে দেখে ওরা কিন্তু টাকা ইনকাম করছে, তাই তো? এই যে তোমার এই ধারণা যে ওরা অসুস্থ মানুষকে দেখে টাকা ইনকাম করছে, ওরা তো লাইভ একবারই করেছিল। প্রথমবারই যখন ওরা টাকা চাওয়ার কথা বলেছিল, যখনই ওরা চাইবে বলেছিল, তখনই কেন তুমি তাহলে ঝড় তুলেছিলে? কেন সাথেই প্রোটেস্ট করেছিলে? আর এবার তুমি কেন বলছো যে একবারই তো চেয়েছে, ভেবেছিলাম কিছু বলবো না? কেন ভেবেছিলে কিছু বলবে না? কেন ভেবেছিলে কিছু বলবে না? তারপরে বা কেনই বা বলতে হলো, তাই না? এই প্রশ্নটা আমার তো অবশ্যই সাথে সাথে আমার দর্শকেরও এই প্রশ্নটা আমি তোমার কাছে রেখে গেলাম। তুমি এই উত্তরটা দিবে যে তুমি একবার চেয়ে বললে, লাস্টে যে তুমি লাইভের লাস্টে বললে যে একবার চেয়েছে থাক, ভেবেছি কিছু বলবো না। কেন ভেবেছে তুমি কিছু বলবে না? কেন? ও তোমার বোন বলে, ও তোমাকে ভাইফোঁটা দিয়েছে বলে সেই কারণে ভেবেছিলে বলবে না? তুমি বলেছো, কিন্তু সেটা নিয়ে তোমাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং সেটাতে তোমাকে আমি সাধুবাদ জানাই যে তুমি বলেছো। এই জন্য আমি অপেক্ষা করছিলাম, গতকালকে রাত্রের ভিডিওটা আমি এই জন্য নামিয়েছিলাম। আমি নামাচ্ছিলাম না, আমি তোমার অ্যাক্টিভিটিগুলো দেখতে চাচ্ছিলাম। কিন্তু আমার প্রশ্ন, তুমি একবার ভেবেছিলে কেন যে একবার চেয়েছে যাক বলবো না? কিন্তু বারবার যখন দর্শকদের ভেতরে কল করা হচ্ছে, যখন বারবার কমিউনিটি পোস্ট দিয়ে টাকাটা চাওয়া হচ্ছে, টাকার অ্যামাউন্ট যখন বেড়ে যাচ্ছে, তখন তোমার আপত্তি যদি হওয়ার ছিল তাহলে প্রথম দিনই আপত্তি হতো, প্রথম ক্ষেত্রেই আপত্তি হতো, প্রথম পোস্টেই আপত্তি হতো এবং দর্শকদের সামনে তোমাকে নিরপেক্ষ প্রমাণ করার জন্য তোমাকে সেই দিনই মুখ খুলতে হতো। তুমি সেটা করোনি, তুমি কি অপেক্ষা করেছো? এবার তোমার ক্লারিফিকেশনটা আমি দিচ্ছি, তোমার হয়ে আমি দর্শকদের দিচ্ছি। এই প্রশ্নগুলো যে রাখলাম তোমার কাছে রেখে গেলাম, যখন ওরা এই কাজটা করেছিল, একবারই লাইভ করেছিল, একবারই সীমার হাজবেন্ডকে দেখতে গিয়েছিল, একবারই সীমা একবার না, সীমা কয়েকবার টাকা চেয়েছে, আর সু একবার টাকা চেয়েছে, একবারই তুমি পুরো ওয়াইটি থেকে ঝড় তুলে দিয়েছিলে, একদম সুনামি চলে গেছিল ওয়াইটিতে। সেই দিন থেকে তুমি একের পর এক লাইভ শুরু করে দিয়েছিলে। এই ক্ষেত্রে কেন সেটা করোনি? কেন ভেবেছিলে যে কিছু বলবো না? কেন ভেবেছিলে? এই প্রশ্নটা যেরকম আমার সেরকম আমার দর্শকের, আবার রিপিট করলাম এই প্রশ্নটা, আশা করি তুমি উত্তরটা দেবে। এবার বলি, একটা দর্শক আমাকে প্রশ্ন করেছে যে যদি খোঁচা না দিত তাহলে কি সঞ্জয় বলতো? তাহলে তো সঞ্জয় বলতো না, তাহলে তো সঞ্জয় চুপ থাকতো। আমি এখানে একটা কথা বলি, অবশ্যই সঞ্জয় অন্যরা যখন কিছু করে বা অন্যদের যখন এই কমেন্ট পোস্টের মাধ্যমে বা মুখে ভিডিওর মাধ্যমে যে বলে কিউআর কোড দিয়ে আমার টাকার প্রয়োজন আছে, মানে রীতিমতন ডিজিটাল ভিখারিপানা করে, তাদের ক্ষেত্রে কিন্তু আওয়াজ তুলেছে। এখানেও কিন্তু ব্যতিক্রম নয়, এখানেও আওয়াজ তুলেছে। হ্যাঁ, তোমার ব্যাপারটা হলো যদি খোঁচা না দিত তাহলে কি আওয়াজটা তুলতো? হ্যাঁ, খোঁচা না দিলেও আওয়াজটা তুলতো। কিভাবে তুলতো? ভিডিওর মাঝখানে যদি কল চলে আসে না, তাহলে ভিডিওর মুডটাই নষ্ট হয়ে যায়, বুঝতে পেরেছো? ফোন এসেছিল একটা, তো যাই হোক, তো বলতো অবশ্যই খোঁচা দেওয়ার আগেও বলতো, খোঁচা না দিলেও বলতো। এবার তোমরা একটু ব্যাপারটা একটু চিন্তা করে দেখো তো, যদি সঞ্জয় এটাকে মন থেকে সাপোর্ট করতো যে না ও টাকা চাচ্ছে চাক্কা, আমি কিছু বলবো না, যদি মন থেকে যদি সাপোর্ট করতো, তাহলে কি করতো? তাহলে বিশাখার সাথে সঞ্জয় লাগাতার ফোনে কথা বলতো, যোগাযোগ করতো এবং তাকে সমর্থন করতো। ইভেন ও কিন্তু ভেতরে ওকে সাপোর্ট করে বলতো যে তুমি টাকা চাও, আমি কিছু বলবো না, আমি তোমাকে নিয়ে কোনো কথা বলবো না, এটা করতো। এই প্রমাণটা কিন্তু সঞ্জয় দেয়নি, এই প্রমাণটা বিশাখা এসে দিয়ে গেছে যে আমার সাথে সঞ্জয় কোনো যোগাযোগ করেনি। আমি যাকে আমি ভাই পাতিয়েছি, যাকে আমি দাদা পাতিয়েছি, যাকে আমি ভাইফোঁটা দিয়েছি নিজের বাড়িতে ডেকে, যার জন্মদিন আমি পালন করি, যাকে আমার মা বলে, সেই ভাই আমার মা অসুস্থ সময় আসেনি। তার একটাই কারণ, সে হচ্ছে টাকা চেয়েছে। এই জায়গাগুলোকে বুঝতে হবে।
খোঁচা দিয়েছে কি দেয়নি? হ্যাঁ, খোঁচা দেওয়ার পরে বলেছে তার কারণ একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে অনেকটা সময় লাগে। যারা মন থেকে সম্পর্ক তৈরি করে তাদের ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে অনেকটা সময় লাগে। আমি যেমন একটা সম্পর্কের মধ্যে জড়িয়েছিলাম, সেটা হচ্ছে সুয়ের সাথে, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে আমার প্রায় 6 মাস লেগে গেছে। 6 মাস লেগে গেছে। কিন্তু ও তোকে ভাইফোঁটা দিয়েছে, ওদের বাড়িতে খেয়েছে দিয়েছে, উঠেছে বসেছে, তারপরে অন্যায়টা দেখে ওর বলতে একটু সময় লেগেছে, কিন্তু বলেছে। ও যদি না বলতো, না তুলতো, না আওয়াজ তুলতো, তাহলে ভাবতাম যে ওর মাথায় সিদ্ধারা, ওর সিদ্ধারাটা সোজা নয়, কিন্তু ওর সিদ্ধারাটা সোজা রয়েছে। হ্যাঁ, আমি এই ব্যাপারটা বুঝতে পারছি যে একটা মানুষ হসপিটালাইজড অসুস্থ রয়েছে, সেটা সীমার ক্ষেত্রেও ছিল, সীমার ক্ষেত্রেও ছিল। আমি শুধু হসপিটালাইজ অসুস্থ বলেই এই ব্যাপারটাকে সফটলি দেখেছে, এই ব্যাপারটা আমি বলতে পারি না। যদি হয়ে থাকে তাহলে সীমা হাজবেন্ডও অসুস্থ ছিল, ভিতর মারাত্মক পরিস্থিতির মধ্যে ছিল, তাই তো? তাহলে এই ব্যাপারটাকে আমি কাট করলাম যে অসুস্থ বলেই সে আমি কিছু বলছি না, কিন্তু ব্যাপারটা হলে সম্পর্ক বলেও কিছু বলতে পারিনি। এখানে কিছু সম্পর্ক তৈরি হয়ে গেছে, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে। আজকের থেকে সম্পর্ক নয়, দীর্ঘদিন এদের সাথে সম্পর্ক হয়েছে, দীর্ঘদিন। সেই কারণে ওইখান থেকে বেরিয়ে আসতে, ওকে নিজেকে বুঝিয়ে ওদের বিরুদ্ধে কোনো কথা বলতে ওর একটু সময় লেগেছে। এই কারণেই সময়টা লেগেছে, এটাই বলে দিয়েছে। যদি সত্যি সত্যি ও সাপোর্ট করতো, বিপাশা এসে বলতো না, এসে বিপাশা বলি বারবার করে, বিশাখা এসে বলতো না যে আমার সাথেও যোগাযোগ করছে না। তার মানে সঞ্জয় তখন প্রথম দিন থেকে ওদের উপরে রাগ জন্মেছে যে তুমি কেন টাকা চাইতে গেছো, কেন টাকা চাইতে গেছো। প্রথম দিন থেকে রাগ হয়েছে, সেই কারণে কিন্তু ফোন করা বন্ধ করে দিয়েছে। ভেবেছে মা ফিরে আসুক তারপরে বলবো। কিন্তু যখন খোঁচানো শুরু হলো, যখন এই মিথ্যে মিথ্যে গল্পগুলো শুরু হলো, তখনই কিন্তু ও বাধ্য হলো এই কথাগুলো বলতে। ঠিক আছে, তোমাকে আশা করি তোমাকে বোঝাতে পারলাম, তুমি যে প্রশ্নটা করেছো তোমাকে বোঝাতে পারলাম। আমি এখানে সত্যি সত্যি আমি এখানে মিষ্টি মিষ্টি করে মিথ্যে কথা বলতে আসিনি। আমি বলবো সেটা হচ্ছে কর্কশ্বরে বলবো, যেটা ভালো সেটা বলবো, যেটা সত্যি সেটা বলবো। ঠিক আছে, আমার কথাটা তোমাদের খারাপ লাগতেও পারে, আমার কথা তোমাদের ভালো লাগতেও পারে। এবার আসি বিশাখার কথায়। সঞ্জয়ের কথা বলে দিলাম, সঞ্জয়ের উপর কাছে একটা প্রশ্ন রাখলাম, সঞ্জয় কেন দেরি করে বললো সেটাও আমি বললাম। এবার আসি বিশাখার কথায়। বিশাখা গতকাল একটা ভিডিও করেছে, সেটা বলেছে আমাকে কি ভাইফোঁটার গিফট দেওয়া হয়েছে, ভাইফোঁটার গিফট দেওয়া হয়েছে। আচ্ছা বিশাখা, তুমি কি আশা করেছিলে? তুমি কি আশা করেছিলে? তোমাকেও আমরা যথেষ্ট ভালো, ছোট বয়সে ছোট না বড় আমি বলতে পারছি না, তবে ভালো চোখেই দেখতাম তোমাকে, অবশ্যই ভালো চোখে দেখতাম। তুমি কমেন্ট বক্সে কমেন্ট আসতে, তোমার কমেন্ট বক্সে গিয়ে আমি কমেন্ট করতাম, আমি তোমাকে ভালো চোখেই দেখতাম। কিন্তু তুমি কি আশা করেছিলে যে যাকে আমরা ভালো দেখবো, যাকে আমরা সহানুভূতি দিয়ে দেখবো, তারা যদি অন্যায় করে সেই অন্যায়টাকে আমরা সাপোর্ট করবো? এটা কি তুমি আশা করেছিলে? ওয়াইটিতে এসে তুমি কি এটাই আশা করো যে আমি যা অন্যায় করব আমার হয়ে সবাই সেই ব্যাপারটাকে ঢাকা চাপা দেবে? যেখানে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেম অন্যায় করেছে এবং তাদের উপরে আমরা চড়াও হয়েছি। একই ক্ষেত্রে তুমি তো নিজেই চড়াও হয়েছিলে, তুমি তো সীমার উপরে তুমি নিজেই চড়াও হয়েছিলে, তুমি সুর উপরে তুমি নিজেই চড়াও হয়েছিলে, তুমি এরকম অনেক কথা বলেছিলে, এমনকি রিম্পাকেও তুমি 49 বলে অনেক কথা বলেছিলে। এরা চড়াও হয়েছিলে, তুমিও চড়াও হয়েছিলে। তাহলে যখন অন্যের সাথে যদি একই ঘটনা ঘটে থাকে তার উপরে তুমি চড়াও হতে পারো, একই কাজ যদি তুমি করে থাকো তা তোমার উপরে কেন কথা বলবো না? কেন? কিসের জন্য? তোমার এক্সট্রা ক্রে রয়েছে যাদের ওদের মধ্যে নেই, যে তোমাকে আমরা সহানুভূতিতে দেখবো। তুমি খেতে পাচ্ছ না, তোমার ঘরে রান্না করার কোনো সামগ্রী নেই, মানে চাল ডাল কিছু নেই, এমন তো নেই। তোমার যথেষ্ট ভদ্র ঘরের এবং যথেষ্ট দেখতে পাচ্ছি রান্না বান্না করে ভালো খাওয়া দাওয়া চলছে, এবং দেখতে পাচ্ছি কাজের মাসি টাসি দিয়ে সবকিছু দিয়ে চলছে। তারপরেও তোমাকে কেন টাকাটা চাইতে হলো? এটা নিয়েই আমাদের সবার প্রশ্ন, এবং এটা নিয়েই তো আমরা কথা বলবো। কারণ তুমি যে ভিডিওটা করতে বসেছো, তুমি গিফট পেয়েছো, ভাইফোঁটার গিফট পেয়েছো না, তুমি অন্যায় করেছো, অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। তোমাদেরকে বুঝতে হবে, তোমারও একটা কন্ট্রোভার্সি চ্যানেল, আমাদেরও একটা কন্ট্রোভার্সি চ্যানেল। আর সর্বপ্রথমে একটা কথা মনে রাখতে হবে, আমরা এখানে ভিডিও করতে এসেছি, কন্ট্রোভার্সি করতে এসেছি। এটা আমাদের কাজের জায়গা, এটা আমাদের সম্পর্কর জায়গা নয়। সম্পর্ক তৈরি এখানটা হয় না। তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সঞ্জয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনোদিনও ভাই বোনের সম্পর্ক তৈরি হতে পারবে না। যদি ভাই বোনের সম্পর্ক রাখতে চাও, তাহলে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারবে না। যদি তুমি তোমার চ্যানেলটাকে বাঁচাতে চাও, যদি তুমি চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে চাও, তাহলে তুমি সম্পর্ককে দাম দিতে পারবে না। যে কোনো একটা পথে তোমাকে হাঁটতে হবে, দুটো পথে কোনো মতেই হাঁটা সম্ভব নয় এখানটায়। এখানে যে কোনো একটা হবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর ভাই তো দিদি বোন সম্পর্ক, দিদি ভাই বোনের সম্পর্ক, এটাই হবে। তুমি ভেবেছো কি হবে যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই এবং বোন হবে? এখানে ভালো সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি।
আমরা এখানে ভার্চুয়াল জগতে বাস করি এবং এখানে সম্পর্কের কোনো দাম নেই, এটা আমরা অনেকবার দেখেছি, বহুবার বহু সম্পর্কে গড়তে দেখেছি, বহুবার বহু সম্পর্ককে নষ্ট হতে দেখেছি, ভাঙতে দেখেছি। আমি তো বিশেষ করে দেখেছি, আমার নিজের জীবন দিয়ে দেখেছি। আমি এখানে কাউকে সম্পর্ক জড়াতেও চাই না আর নিজে জড়তেও চাই না। তো এরকম ভুল কাজ কেউ করে না। যদি তুমি মনে করো যে তোমাকে ও ভাই পাঠিয়েছে, তুমি ওকে ভাই পাঠিয়েছো, ভাইপোটা দিয়েছো, তুমি ওকে ভালোবাসো, নিজের ভাইয়ের মতন ভালোবাসো, আপদ বিপদে তুমি তার ভাইয়ের কথা মতন চলবে, তাহলে ভাই যখন তোমাকে বলেছিল যে তুমি সরকারি হাসপাতালে নিয়ে যাও, ভাঙুর হাসপাতালে নিয়ে যাও, তুমি কেন নিয়ে যাওনি? তখন কেন ভাইয়ের কথা তুমি শোনোনি? ভাইকে বিপদে মনে পড়তে পারে, ভাইকে বিপদের সময় রাত্রেবেলা 1টা 1:30 2টোর সময় তুমি কল করতে পারো, অবশ্যই বিপদে বলে সেই যখন তখনই কল করা যায়। কিন্তু যখন ভাই সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য তোমাকে সাজেশন দিচ্ছে, তুমি কেন সেই সাজেশনটা নেওনি? না হলে কি আমি কি ধরে নিতে পারি তোমার এই উদ্দেশ্যটা ছিল যে আমি প্রথমে সঞ্জয় দাকে কল করবো, কল করে বলবো আমার মা ভীষণ অসুস্থ, আমার সঞ্জয় দা প্রথমেই বলবে যে তাহলে কোনো বেসরকারি হাসপাতালে নিয়ে যাও, কারণ সরকারি হাসপাতালে তো ট্রিটমেন্ট হয় না, তোমার কথা হিসেবে সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট হয় না, সেই জন্য তুমি বেসরকারি হাসপাতালে নিয়ে যাও। এটা তুমি ভেবেছিলে সঞ্জয় বলবে, এবং সঞ্জয় যখন এই কথাটা বলবে তখনই তুমি বেসরকারি হাসপাতালে নিয়ে যাবে, এবং তখন গিয়ে তুমি এই গল্পটা ফাটবে যে আমাদের যা ছিল আমি দিয়ে দিয়েছি, এবার আমার টাকার দরকার, এটা তুমি বলবে। তাই বলবে তো, এরা তুমি বলবে তো, এরকম একটা গল্প ফাঁদার চেষ্টা করেছিলে তো, কিন্তু এটা হয়নি। কারণ সঞ্জয় বলেছে তোমাকে সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার কথা, কিন্তু তুমি তার কথা অগ্রাহ্য করেছো। যাকে তুমি 1টা 3টার সময় কল করেছো তার কথা তুমি অগ্রাহ্য করেছো, অগ্রাহ্য করে তুমি তাকেই বলেছো যে তার কথা অগ্রাহ্য করে তুমি করে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে, এবং ঠিক 2 ঘন্টা 3 ঘন্টার পরেই তুমি 5-6 হাজার টাকা সঞ্জয়ের কাছে চাইলে। কেন? কিসের জন্য? তুমি তো নিজেই বললে তোমার যতগুলো টাকা খরচা হয়েছে তোমার সব টাকা শেষ, তোমার সব টাকা শেষ, তারপরে তুমি বাধ্য হয়েছো টাকা চাওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে। তাহলে ঠিক এই 2-3 ঘন্টার মধ্যে কত টাকা শেষ হতে পারে? 1টার থেকে 3:30, 5টা, 6টা, মনে করো 6 ঘন্টা, 6 ঘন্টার মধ্যে কত টাকা শেষ হলে পরে তুমি মানুষের কাছে টাকাটা চাইতে পারো? কত টাকা শেষ ছিল? তার মানে কি সত্যি সত্যি তোমার কাছে টাকা ছিল? তুমি যে বলছো যে আমার কাছে টাকা ছিল, আমি টাকা দিয়ে ইয়ে করেছি, ট্রিটমেন্ট করিয়েছি, তারপরে আমি মানুষের কাছে হাত পাতিয়েছি, তুমি তো নিজেই, সঞ্জয় তো নিজেই বলো, ওই 1টার সময় ভর্তি হলেও 5টার সময় ফোন করে আমাকে বলছে 5-6 হাজার টাকা দিতে। তাহলে কত টাকা তুমি শেষ করেছো ওই 6 ঘন্টার মধ্যে? তারপরে তুমি তারপরের দিন থেকে তুমি টাকা চাইতে বসেছো। একবার বলছো আমাকে প্রমাণ দাও আমি কোন দর্শকের কাছে ফোন করেছি, প্রমাণ দাও। এবার বলছো যে আমার মাকে মাসিমুনি বলে, আমার মাকে ভালোবাসে এমন কিছু মানুষ, তাকে আমি কল করেছি, এমনকি ইপসিতা দিকেও কল করেছে। কেন? ওয়াইটিতে কেন কল করবে? ওয়াইটির দর্শকের কাছে কেন কল করবে? হতেই পারে আমার দর্শকরা আমাকে ভালোবাসতেই পারে, আমার দর্শকরা কেউ আমাকে বোন বলবে, কেউ আমাকে দিদি বলবে, কেউ বৌদি বলবে, বৌদি না দিদি বলবে, তারপরে কাকিমা জেঠিমা যাই বলবে, আমাকে ভালোবাসা দেবে। ঠিক আছে, এই ভালোবাসাটা আমরা এখানে অবধি সীমাবদ্ধ থাকবো। ভেতরেও যদি আমার কারোর সাথে যোগাযোগ হয়ে থাকে, কোনোদিন যদি যোগাযোগ হয়ে থাকে, আমি তাকে বাড়ির আমার যে ব্যক্তিগত যে ব্যাপারটা সেটা বলতে পারি না, সেই অধিকারটা আমি জন্মাতে পারে না আমার। তুমি কোন হিসাবে বাড়ির লোকের কাছে না চেয়ে, বাড়ির আত্মীয় স্বজনের কাছে না চেয়ে, পাড়ার প্রতিবেশীর কাছে না চেয়ে তুমি সোশ্যাল মিডিয়াতে সে টাকা চাইলে? তোমার দর্শকের কাছে এসে তুমি টাকা চাইলে? তুমি ইপসিতার কাছে গিয়ে পর্যন্ত টাকা চাইলে? ওরা তো তোমায় কিছু বলেনি, ওরা বলতে পারেনি, বলেনি। ব্যাপারটা তো ঠিক নয়, ব্যাপারটা ঠিক না। তোমার কিছু হবে, তুমি সেখানে বলবে। তুমি বলছো যে আমি প্রথমবার টাকা চেয়েছি, অথচ আমি নূপুরদের কাছে শুনলাম তুমি নাকি সিলিন্ডার পর্যন্ত চেয়েছো। তাহলে এই সিলিন্ডারটা যখন চেয়েছো তুমি কি বললে? তোমাকে তো নূপুরদি, তোমাকে তো আমার মার মতন, মেয়ের মতন ভালোবাসে আমার মা, সেই জন্যই বলেছে। আহারে, এত চাওয়ার স্বভাব, এত চাওয়ার স্বভাব। তুমি তো একটা মেয়ে রয়েছো, মেয়ে থাকতে আরো একটা মেয়েকে বলার কি প্রয়োজন রয়েছে? একটা মেয়ে যদি সবল হয়, একটা মেয়ে যদি কর্মক্ষমতা রাখে, একটা মেয়ে যদি কাজ করতে পারে, ইনকাম করতে পারে, সেই মা শুধুমাত্র ওই মেয়েটাকেই বলবে যে জন্ম দিয়েছে, নাকি ভার্চুয়াল জগতে কোনো মেয়ে জন্মেছে। ভার্চুয়াল জগতে যদি কোনো মেয়ে উপকার করে থাকে সেটা অনেক বেশি পাও না। নিজের থেকে যদি কোনো উপকার করে থাকে তাও আমরা নিতে চাই না, আমরা নেব না। এটাই আমার সব থেকে বড় কথা, আমরা নেব না উপকার যদি করতে চাই। তারপরেও যদি সে যেচে বুঝে কিছু উপকার করতে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা মা সেই জন্ম দিয়েছে যে মেয়েটা, তার মার কাছে, সেই মেয়েটার কাছেই যাবে, অন্য কারোর কাছে চাইতে যাবে। একটা গ্যাস সিলিন্ডার পর্যন্ত তুমি নূপুরদের কাছে চেয়েছো, নূপুরদি দেয়নি বলে আজকে নূপুরদিও খারাপ। মানে তোমরা কি চাও? তোমাদের পুরো সংসারের দায়িত্ব কি আমাদের ওয়াইটি নিয়ে বসে থাকো? কে ওয়াইটির লোক? কে তোমার কাকা, জ্যাঠা, মামা, জেঠু, কে তোমার, কে হয় তোমাদের? কিচ্ছু হয় না। তুমি এমন কোনো করে মানে এত ভালোবাসা দিয়ে এমন কাউকে নিজের করতে পারোনি, বা এটা করা উচিতও নয় যে তোমাকে সবাই সব ক্ষেত্রে হেল্প করবে। চাওয়াটাই তো উচিত নয়। তুমি তো প্রতি ক্ষেত্রে দেখছি চাইছো। তুমি গ্যাসও চেয়ে বসে আছো, সেটা প্রথম শুনলাম। তুমি ওদিনকে লাইভে শুনলাম তুমি গ্যাসও নাকি চেয়ে বসে আছো, সিলিন্ডার নাকি চেয়ে বসেছো। বাড়িতে যে সিলিন্ডার নেই সেটা তোমার দাদা ভরতে পারবে না, তার জন্য তোমাকে সোশ্যাল মিডিয়াতে এসে সোশ্যাল মিডিয়াতে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে জিজ্ঞাসা করতে হবে, বলতে হবে, চাইতে হবে। মেয়ে বলে শুধুমাত্র বলেছে, আমরা তো কত মানুষকে বলে থাকি আমি তোমাকে মায়ের মতন ভালোবাসি। তার মানে কি আমি আমার মার প্রতি যে দায়িত্ব কর্তব্যগুলো হচ্ছে সেই মানুষটার প্রতি সেই দায়িত্ব কর্তব্যগুলো করবো? যদি আমার
এরকম মন মানসিকতা আছে যে আমি আদার সবাইকে একটুখানি ইয়ে করি আর কি, যাই হোক বাদ দিলাম। তো এগুলো কি, এগুলো তো ভালো নয়। এগুলোর জন্য বলেছে বলে তুমি ভেবেছো যে তুমি গিফট পেয়ে গেলে, তুমি ভাইফোঁটার গিফট পেয়ে গেলে? তুমি তো অন্যায় করেছো, অন্যায় করেছো, এবং অন্যায় প্রতিবাদ করা সঞ্জয়ের কাজ এবং আমাদের প্রত্যেকটা মানুষের কাজ। যে অন্যায় করবে তার বিরুদ্ধে কাজ, সেটা আমি মামা, জ্যাঠা, কাকা, আমার পরিবারের লোক আমি দেখবো না। একই অন্যায় যদি অন্য কাউ করেছে, অন্য কাউকে আমি তুলাধুনা করতে পারি, তা তোমাকে কেন ছাড়বো? তুমি কোন ছাড়? তোমাকে কেন ছাড়বো কেন? তা এখানে কোথা থেকে ভাইফোঁটা আসলো, কোথা থেকে গিফট আসলো? আমি আবারও বললাম, সম্পর্কর কোনো মানে হয় না। আর মানবিকতা তো তোমরা এখানে আশাই করতে পারো না, আশাই করতে পারো না। আমাদের ওয়াইটিতে মানবিকতা বলে কিছু নেই। এখানে একটাই আছে, সেটা হচ্ছে ইনকাম, টাকা পয়সা। কোনো মানবিকতা নেই। হ্যাঁ, তাই বলছি না যে মানুষগুলোর মধ্যে মানবিকতা নেই, অবশ্যই আছে। তা কার প্রতি? বাড়ির প্রতি। কার প্রতি? পরিবারের প্রতি। কার প্রতি? আত্মীয় স্বজনের প্রতি মানবিক তারা অবশ্যই, কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া, কোনো কন্টেন্ট ক্রিয়েটারের প্রতি তাদের মানবিক হতে পারে না। তাহলে পুরো চ্যানেলটা ডুবে যাবে, চ্যানেলটা শেষ হয়ে যাবে। তা তুমি এতগুলো যে কথা ভুলে গেলে যে আজকেও আমাকে সীমা শুয়ের আন্ডারে ফেলে দিল। তুমি আন্ডারে পড়েছো, তুমি কাজ করেছো, তুমি এমন মহান কাজ তুমি করে বসনি, তুমি একই কাজ করেছো, তুমি ওই কাজই করেছো। তুমি টাকা চেয়েছো, তুমি নোংরামি করেছো, তুমি মিথ্যে বলেছো, তারপরেও সম্পর্ককে বিক্রি করতে এসেছো। তোমার তো মা অসুস্থ, এই মুহূর্তে তোমার মা অসুস্থ, এবং প্রতি মুহূর্তে তোমাকে এত বড় বড় করে ভিডিও না করলেও তো চলে। তুমি প্রত্যেকটা মুহূর্তে ভিডিও করে প্রমাণ করছো যে তোমার কন্টেন্টের প্রয়োজন আছে। তুমি তোমার মাকে কন্টেন্ট বানিয়ে ফেলেছো। তোমার টাকার দরকার যতটুকু রয়েছে, কন্টেন্টের দরকার ততটুকু রয়েছে। তোমার মাকে বিক্রি করে পর্যন্ত তোমাকে টাকা কন্টেন্ট করতে হচ্ছে। ভীষণ খারাপ লাগছে কথাগুলো বলতে, কিন্তু এটা চরম বাস্তব কথা। এখানে এই যে আমি এখানে বসে ভিডিওটা করছি, এখানে যদি বাস্তব কথা তুলে না ধরি তাহলে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই। আমি যদি বাস্তবটাই তোমাদের সামনে তুলে না ধরতে পারি তাহলে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই। এবং ভীষণ চরম বাস্তব কথা এটা। তুমি তোমার মাকে বিক্রি করতে বসেছো, তুমি তো আমার অসুস্থতা বিক্রি করতে বসেছো, এবং সেই হিসাবে তুমি এটা প্ল্যান করেছো যাতে তুমি একটা টাকাটা তুলতে পারো। সেই প্ল্যান করেছো। তুমি কেন কোনো কাজ করো না? তুমি কেন কোনো কাজ করছো না? তুমি কেন বাড়ির বাইরে বেরোচ্ছ না? তুমি কেন কোনো ইনকাম করার চেষ্টা করছো না? শারীরিক গঠন যার যেরকমই হতে পারে, হতেই পারে শারীরিক গঠন। তুমি এডুকেটেড একটা উমেন, তো তুমি কেন ওই পড়াশোনার আচ্ছা মানলাম তুমি পড়াশোনা দিয়ে তুমি বেশি কোথাও যেতে পারবে না, তুমি মানলাম, কিন্তু শারীরিক গঠনটা যে আছে সেটা দিয়ে নাকি তুমি বেরোতে অসুবিধা হচ্ছে। কিন্তু মানুষ তো পরিবর্তন হয়, তুমি তোমার শারীরিক গঠনটাকে তুমি চেঞ্জ করো, তোমার খাওয়া দাওয়ার রুটিন চেঞ্জ করো, তোমার শারীরিক গঠনটাকে তুমি নিজের আয়ত্তে আনার চেষ্টা করো। কি খেলে পরে তোমার শারীরিক গঠনটা ঠিক হবে, তারপরে তুমি মানুষ সমাজে বেরোতে পারবে। এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আসো, নিজের মধ্যে আনো। এই জেদ, এই ইচ্ছে, এগুলো কেন তোমার মধ্যে আসছে না? এই কাজ করার ইচ্ছে, এগুলো তোমার মধ্যে কেন আসছে না? আমি কিছু করে দেখাবো, আমি আমার মার পাশে দাঁড়াবো, জীবন দিয়ে নয় টাকা দিয়ে মার পাশে দাঁড়াবো, মাকে আপদ বিপদে রক্ষা করবো, আমি আমার মার দায়িত্ব নিয়ে নেব, আমি আমার মার জন্য অন্য কারোর কাছে হাত পাতবো না। এই ইচ্ছেগুলো তোমাদের মধ্যে কেন আসে না? কেন সবকিছু হলে পরে ওয়াইটিতে চলে আসো, ওয়াইটিতে হাত পাতো? এই জায়গাটাতেই সমস্যা, আর কোনো সমস্যা নেই। তুমি অন্যায় করেছো, তোমাকে শুনতে হয়েছে, এবং শোনার পরেও তুমি কন্টেন্ট করছো, এটাই সব থেকে বেশি খারাপ লাগছে। তুমি তোমার মাকে বিক্রি করছো, তুমি তোমার অসুস্থতাকে বিক্রি করছো। ঠিক আছে, কি অসুস্থ করে যাচ্ছি আমি, যাই হোক আটকে যাচ্ছে, তোতলে আমি তোতলা হয়ে গেলাম নাকি? যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এতটুকুই বলার ছিল। টাটা।